ন্যাচারালি তারা স্কুল কলেজে থাকবে এখন। তো বিয়ে একটা জিনিস আমরা শুনে এসেছি ছোটবেলা থেকে, ঠাকুমা দিদিমাদের আমল থেকে, যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। বিয়ে মিনস হচ্ছে 7 জন্মের বন্ধন। আমরা যারা হিন্দু পরিবারে জন্মেছি তারা এই জিনিসগুলোর মধ্যে দিয়ে আমরা শুনতে শুনতে উই গ্রিউ আপ, আমরা বড় হয়েছি। আমাদের মধ্যেও মজ্জায় মজ্জায় কোথাও একটা সংস্কার ঢুকে গেছে। তো সুতরাং বিয়েটাকে নেহাতি শুধু ওই বয় মিটস গার্ল আর মানে জাস্ট লিভিং টুগেদারের একটা সোশ্যাল তকমা হিসেবে কিন্তু মনে করা হয় না, বিশ্বাস করা হয় এটা হচ্ছে জন্ম জন্মান্তরের বন্ধন। তো কিন্তু দুর্ভাগ্যবশত আজকাল এটা অনেক দিন ধরেই শুরু হয়েছে, ইদানিং যেন আরও বেশি বেড়ে গেছে প্রসূনদা, যে মুড়ি মুড়কির মতো বিয়ে ভাঙছে। এবং অঘ্রাণ মাস, যেটা আপনি বলেন অঘ্রাণ মাসটাকে পড়েছে, কয়েকটা মাসের পরে বিয়ে হচ্ছে, কাজে ওই মুড়ি মুড়কির মতো বিয়ের ব্যাপারটা চলে আসে। একটা কথা আমাদের প্রাচীন ভারতবর্ষ থেকে বলে যে মাসানাং মার্গশীর্ষ হং, অর্থাৎ মার্গশীর্ষ মানে অঘ্রাণ মাস। এই সময় ধান ওঠে, নবান্ন হয়, বিভিন্ন শুভ অনুষ্ঠান করা হয় এবং একই সঙ্গে যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে অ্যারেঞ্জমেন্টের সুবিধা হয়, মানুষ এই মাসটা বিয়ে দিতে প্রেফার করেন। তো সুতরাং কিন্তু বিয়ে প্রচুর ভাঙছে। কারণ কি? কারণ হচ্ছে কম্প্যাটেবিলিটির অভাব। হোয়াট ইজ কম্প্যাটেবিলিটি? না, কম্প্যাটেবিলিটি হচ্ছে পাত্র এবং পাত্রীর, অর্থাৎ সোজা কথায় দুজন পার্টনার যারা এক ছাদের তলায় একজন আরেকজনের সাথে, সেই বলে না বিয়ের 7 বা বচন, অর্থাৎ 7টি বচন বা সেই শপথ নিয়ে যারা একসঙ্গে পথ চলা শুরু করবেন, যে একজনের দুঃখে সুখে আরেকজন পাশে পাশে থাকবেন, মানে অসুস্থতায় বা সমস্যায় তাকে ছেড়ে যাবেন না, এবং আমৃত্যু, যতক্ষণ না তাদের মৃত্যু এসে আলাদা করে দিচ্ছে তাদের মানে পথ, ততক্ষণ তারা একসাথে থাকবেন। কিন্তু সেই সাবিত্রী সত্যবানের মতো বিবাহটা, যিনি যমের মুখ থেকে তার স্বামীকে কেড়ে এনেছিলেন, তো সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। এখানেই চলে আসে ওয়েস্টার্ন মানে ওয়ার্ল্ডের চলা কম্প্যাটেবল পেয়ার্স। এবার বরং ছোট্ট করে একটু বলি হোয়াট ইজ কম্প্যাটেবল পেয়ার্স। ফার্স্টে আমি যেহেতু নিউমোরোলজিটাও করি, সুতরাং নাম্বার ভিত্তিক একটা জিনিস বলি। কোন নাম্বারের সাথে কোন নাম্বারের বিয়ে হলে তারা সঠিকভাবে তাদের পার্টনার বলে মনে করা হয়, এটার একটা ক্যালকুলেশন আছে প্রসূনদা, ঠিক আছে? তো যেমন ধরুন 1 নম্বরের সাথে 1 নম্বর যথেষ্ট ভালো পার্টনার। মানে যদি আপনার যে কোনো মাসের 1 তারিখ, 10 তারিখ, 29 তারিখ, এরকম তারিখগুলোতে আপনার জন্ম হয় এবং আপনার পার্টনারেরও মোটামুটি এক সংখ্যার মানে অর্থাৎ 2টি সংখ্যার যোগফলে যখন 1 দাঁড়াচ্ছে, তখন সেটা কিন্তু নাম্বার 1 মানে ওটাকে বলা হয় ক্যান্ডিডেট। তো সুতরাং 1 আর 1 অলওয়েজ ইজ এ গুড কম্প্যাটেবল পেয়ার্স। 1 and 4 ইজ এ ওয়ান্ডারফুল নাম্বার। হ্যাঁ, আপনার যেগুলো আমি নাম্বার 1-এর কথাগুলো বললাম, যদি আপনার এই তারিখে জন্ম হয়ে থাকে, আপনার হাজব্যান্ডের বা আপনার উড বি ওয়াইফের যদি যে কোনো মাসের 4 তারিখে, 13 তারিখে, 31 তারিখে জন্ম হয়, তাহলে 4। তো সুতরাং সেক্ষেত্রেও তাদের মধ্যে যথেষ্ট ভালো বন্ডিং হয়। এবং নাম্বার 2 এর সাথে তাহলে কার বন্ডিং ভালো হবে? না, নাম্বার 2 হচ্ছেন তারা, ফার্স্টে জেনে নিন নাম্বার 2 কারা। নাম্বার 2 হচ্ছেন কোনো মাসের 2 তারিখে, 11 তারিখে, 20 তারিখে এবং 29 তারিখে যাদের জন্ম হচ্ছে তারা হচ্ছেন নাম্বার 2। তো নাম্বার 2 এর সাথে কিন্তু নাম্বার 5 এর কম্বিনেশন কিন্তু খুব ভালো হয়। আর নাম্বার 5 হচ্ছে যে কোনো মাসের 5 তারিখে, 14 তারিখে এবং 23 তারিখে যাদের জন্ম, দে আর নাম্বার 5। তো এইভাবে একটা হিসেব নিউমারিক্যালি করা হয়। তো এই কম্প্যাটেবল পেয়ার্সটা শুধুমাত্র জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রেই না প্রসূনদা, আপনার খুব একটা আশ্চর্য থিওরি একটা আপনাকে আমি একটা বলি। আপনি দেখবেন শাহরুখ কাজলের মুভি এত কেন হিট? বিকজ দে আর কম্প্যাটেবল পেয়ার্স, পর্দায় আগুন ধরে যায়। আমাদের এখানে ছিলেন উত্তম সুচিত্রা। তো কম্প্যাটেবল পেয়ার্স দে ডেভেলপ দ্য বিজনেস। তাদেরকে যদি এক জায়গায় করা যায়, এরা বিজনেসে বড় গ্রোথ আনতে পারে, রিলেশনশিপে সুন্দর একটি পরিবার আপনাকে উপহার দিতে পারে এবং সম্পর্কের বন্ডিং এবং সেই মানে ফ্যামিলির এসেন্স, হ্যাঁ, অর্থাৎ গুড এসেন্স, সেটাকেও কিন্তু তারা চারিপাশে ছড়িয়ে দিতে পারে। এছাড়া পঞ্চতত্ত্বের একটি হিসেব আছে, ক্ষিতি অব তেজ মরুদ বোম, অর্থাৎ এই 5টি তত্ত্ব নিয়ে আমাদের এই জগৎ এবং এই প্রকৃতি। সুতরাং জলতত্ত্বের সাথে অগ্নিতত্ত্বের বিয়ে কখনো হওয়া উচিত না, দুটো একটা আরেকটা রিভার্স।
সুতরাং জলতত্ত্বের সাথে যদি অগ্নিতত্ত্বের মানুষের বিয়ে হয়, সে বিয়ে কিন্তু ভাঙতে বাধ্য। আজকাল অধিকাংশই লাভ ম্যারেজ হচ্ছে। ন্যাচারালি তারা যখন রিলেশনশিপের মধ্যে যাচ্ছেন বা সোজা কথা প্রেম করতে যাচ্ছেন, তারা কি গলায় সার্টিফিকেট ঝুলিয়ে যাবেন যে তার অরিজিনাল ডেট অফ বার্থটা কোথায়? তুমি জলতত্ত্ব না, মানে তুমি এয়ারি সাইন, না তুমি ফায়ারি সাইন, না তুমি ওয়াটারি সাইন, এভাবে তো হয় না। তো সুতরাং সে কারণেও কিন্তু বিয়েটা ভাঙছে। এবং সম্বন্ধের বিয়ে কেন ভাঙছে? কারণ অনেক ক্ষেত্রে আমি দেখেছি, সেক্ষেত্রে বাবা মায়েরা বা পাত্রপক্ষের বাড়ি থেকে বা পাত্রীপক্ষের বাড়ি থেকে ওই ছেলেটি বা ওই মেয়েটিকে টার্গেট করে কিন্তু কোষ্ঠী বানানো হচ্ছে। এটা কিন্তু আরেকটা গণ্ডগোলের জায়গা। জ্যোতিষীদের নামে দোষ দেওয়া হয় বটে, ওনার কাছে গেছিলাম, উনি তো বলেছিলেন রাজজোটক। তুমি কি এটা বলেছিলে যে তুমি তাকে ভুল তথ্য দিয়ে পরিচালনা করেছো? বলনি তো। সুতরাং আগে নিজেদের দিকটা দেখতে হবে। তো সুতরাং আপনারা যদি সঠিক তথ্য দিয়ে থাকেন দুই পরিবার থেকে, এবং শুরুতেই নির্ধারিত হয়ে যায় যে হ্যাঁ এই এর ঠিক আছে। যেমন ধরুন অক্সিজেন ছড়ায় কিসে, আগুনটা কিভাবে ছড়ায় না, অক্সিজেন মানে আগুনটা জ্বালালেন, সেটা যদি অক্সিজেনের মধ্যে ঢুকে যায় তাহলে আগুনটা একদম ছড়িয়ে পড়ে। ঠিক সেইভাবে জল আর মাটির সম্পর্ক খুব অত্যন্ত ঘনিষ্ঠ, একটার মধ্যে আরেকটা মানে সেই একদম মিশে যায়। তো সুতরাং এইরকম ম্যারেজগুলো কিন্তু খুব ভালো হয়, এখানে মানে রিস্ক থাকে না সত্য। কিন্তু কাজে এইগুলো সঠিকভাবে যার কাছে বিবেচনা করবেন, সেটা কিন্তু মানে এটা রিকোয়েস্ট যে সেখানে সঠিক তথ্য দেবেন।